আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান বিএনপি সরকার আরও স্পষ্ট করে বলে তারেক রহমান সাহেবের সরকার অনেকগুলো ভুল করে ফেলেছেন। অনেকগুলো ফ্রন্ট, দ্বন্দ্ব বিবাদ এবং সংঘাতের অনেকগুলো ফ্রন্ট তিনি এবং তার সরকার খুলে ফেলেছেন এবং আগামীতে তিনি যে পথে যেভাবে এগুচ্ছেন এটি কোনো অবস্থাতেই তার জন্য ভালো হবে না। 1% সম্ভাবনা নেই। আমি আবার বলছি, আমি যদি সুস্থ থাকি, আমাকে যদি আপনাদের পাগল মনে না হয়, আল্লাহকে হাজির জেনে নাজির জেনে বলছি যে আমার যতটুকু লেখাপড়া আছে, যতটুকু জ্ঞান আছে, তাতে করে এই ২ মাসে সরকার যে ভুলগুলো করেছে এবং যে ভুলগুলো করতে চলেছে, এগুলোর যে ধারাবাহিকতা, এগুলোর যে পরিণতি, এই পরিণতি সরকারের জন্য শুভ ফল বয়ে আনবে না। ইতিমধ্যে সরকারে যারা ঘনিষ্ঠজন আছেন তারা অনেক স্টপ হয়ে গেছেন। অনেকের জবান বন্ধ হয়ে গেছে, অনেকের কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে। আর সরকারের উপর যারা বিভিন্ন কারণে বিক্ষুব্ধ, এমনকি বিএনপির যারা লোক, অনেকে হয়তো স্বতন্ত্র নির্বাচন করেছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন, অথচ বিএনপির সেই প্রথম দিন থেকে তারা বিএনপির জন্য যত ঘাম ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, এটি এখন যারা মন্ত্রী পরিষদে আছেন তারা কেউ এভাবে ক্লেম করতে পারবেন না। এরকম অনেক যারা ডেডিকেটেড নেতাকর্মী রয়েছেন, তারা অনেকেই দল থেকে বিচ্যুত হয়েছেন, দল থেকে বেরিয়ে গেছেন এবং দলকে নানা রকম কথাবার্তা বলছেন যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেছে, তাদের পালানোর একটা রাস্তা ছিল, আপনারা কোথায় যাবেন, আপনাদের তো পালানোর কোনো জায়গা নেই। তো বোঝার চেষ্টা করুন যে বিরক্তি কোন পর্যায়ে গেলে, অশনির সংকেত কোন পর্যায়ে গেলে একেবারে বিএনপির পরীক্ষিত যারা লোকজন রয়েছেন তারা এই ধরনের কথা বলতে পারে। অনেকে হয়তো বলবেন যে তারা না পাওয়ার বেদনা থেকে কথা বলছে। এই কথাগুলো যারা বলছেন তারা আসলে রাজনীতি বোঝেন না। রাজনীতি এমন একটা ব্যাপার, কোনো একটা দলের প্রতি যদি কখনো কারো দুর্বলতা থাকে, কোনো অবস্থাতেই মানুষ সেই দুর্বলতা থেকে বেরোতে পারে না। অনেক মানুষ বেগম জিয়ার দ্বারা অপমানিত হয়েছেন, কিন্তু মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বেগম জিয়ার জন্য দোয়া করেছেন। অনেক মানুষ জিয়াউর রহমান দ্বারা, বঙ্গবন্ধু দ্বারা, শেখ হাসিনা দ্বারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু ওই যে রাজনৈতিক বিশ্বাসের কারণে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও, মানে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা তাদের অকল্যাণ কামনা করেননি। বিএনপির যারা লোকজন রয়েছেন, সত্যিকার অর্থে বিএনপির যারা লোকজন রয়েছেন, তারা কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের অমঙ্গল কামনা করবেন না, বিএনপির অমঙ্গল কামনা করবেন না। তারা বিভিন্ন কারণে তাদের যারা প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী রয়েছে দলের মধ্যে, তাদের সঙ্গে তাদের দ্বন্দ্ব সংঘাত থাকবে, মারামারি কাটাকাটি হবে, কিন্তু দলের বাইরে যাবে না। এটা হলো পলিটিক্যাল ম্যাথমেটিক্স, এটা হলো রাজনীতির অঙ্ক। তো সেদিক থেকে হয়তো কেউ হয়তো এনসিপিতে গেছে, কেউ হয়তো জামাতে চলে গেছে, কিন্তু ইট ডাজ নট মিন যে তারা বিএনপির প্রতি বিরূপ বা যে কোনো কারণে বিএনপিতে তাদের মানে স্কোপ ছিল না বা স্পেস ছিল না, এই জন্য তারা চলে গেছেন। কিন্তু তারা কোনো অবস্থাতেই বিএনপির অমঙ্গল চাইতে পারেন না, কোনো অবস্থাতেই কেউ চান না। এটি হলো রাজনীতির ম্যাথমেটিক্স। তো সেই মানুষগুলো যারা, কেউ হয়তো বিএনপিতে আছেন, কেউ বিএনপি ছেড়ে গেছেন, কাউকে কাউকে হয়তো বিএনপি বের করে দিয়েছে, তাদের একটা বিরাট অংশ বলছে যে আপনারা কোথায় পালাবেন। এটা বিএনপির জন্য একটা অশনির সংকেত। এত অল্প সময়ে কথাগুলো কেন আসছে? এখন আমি এই বিষয়ে আলোচনার আগে সংক্ষেপে ৩টি বিষয় বলি। যে ভুলের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হয়েছে, যে ভুলের কারণে জামাতের পতন হয়েছে, ঠিক একই ভুল জনাব তারেক রহমান সাহেব করছেন। কি কি ভুল করছেন সেগুলো আসবো, তার আগে একটু আরব দেশ থেকে ঘুরে আসি। আপনারা উত্তর আফ্রিকার সে বিখ্যাত দেশ মিশর, মিশরকে অনেকে অ্যারাবিক রাষ্ট্র হিসেবে গ্রহণ করে, আবার আফ্রিকানও বলে। উত্তর আফ্রিকার দেশ মিশর এবং লিবিয়া। তো ডেজার্ট থাকার কারণে, আরবের সন্নিকটস্থ দেশ হওয়ার কারণে তাদেরকে একই সঙ্গে দুটো আইডেন্টিটি রয়েছে, আফ্রিকান এবং
আরাবিয়ান। আর এই রাষ্ট্রগুলোর মধ্যে যে কোনো কারণে হোক না কেন, হাজার হাজার বছর ধরে দুটো রাষ্ট্র, তিনটি রাষ্ট্র সারা পৃথিবীকে চমকিত করেছে। সভ্যতায়, কৃষ্টিতে, কালচারে, শিল্প, সাহিত্য, রাজনীতিতে এবং ইনভেশন, মানে সামরিক বিজয়। তার মধ্যে মিশর, সিরিয়া এবং পারস্য, এই তিনটে রাষ্ট্র। তো এই তিনটে রাষ্ট্রের মধ্যে মিশর যে কোনো কারণে সবাই ফেরাউনের দেশ হিসাবে জানেন। যারা মিশরে গেছেন তারা খুব ভালো করে জানেন যে এই দেশটি একটা বিধাতার আশীর্বাদ। এই দেশটি থেকে যা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, ওগুলো সারা পৃথিবীকে ডমিনেট করেছে। যা কিছু ভালো, যা কিছু মন্দ, ধর্ম, কৃষ্টি, কালচার, তারপরে রাজনীতি, অর্থনীতি, যুদ্ধবিদ্যা, স্থাপত্যবিদ্যা, পৃথিবীর সব কিছুই তারা প্রথমে শুরু করেছে। মিশরীয় সভ্যতা পৃথিবীর আদি সভ্যতা। মিশরীয় জ্যোতির্বিজ্ঞান, আদি জ্যোতির্বিজ্ঞান, মিশরীয় জ্যামিতি, সেই যে টলেমির জ্যামিতি, এটাই পৃথিবীকে ডমিনেট করে সব কিছু। ফলে মিশরে যা কিছু ঘটে সেটা অন্যান্য দুনিয়ার জন্য উদাহরণ হিসাবে কাজ করে। যে পরিস্থিতিতে এখন মিশরে একটি সামরিক সরকার আছে, সিসি আছেন দীর্ঘদিন ধরে মুরসির পতনের পরে। তো আমাদের দেশে যে আগামীতে কোনো এরকম সিসি আসবেন না, এটা কিন্তু বলা যাচ্ছে না। এর কারণ হলো পরিস্থিতি কিন্তু ওইভাবেই শুরু হয়েছে। ২ নম্বর হলো যেখানে মুরসি, যিনি মুসলিম ব্রাদারহুড যে রাজনৈতিক দল, এই মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি হয়ে সামরিক বাহিনীর বাইরে গিয়ে প্রায় ৩০-৩৫ বছরের যে একটানা সামরিক শাসন, হোসনি মুবারকের জমানা, মিশরে কিন্তু খুব বেশি দিনের না। অর্থাৎ ধরুন সেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে গামাল আবদেল নাসের আসলেন, তারপর আনোয়ার সাদাত আসলেন, আনোয়ার সাদাতের পরই হোসনি মুবারক, টানা। হোসনি মুবারকের পতন হলো আরব বসন্তের মাধ্যমে। এরপর সেখানে একটি গণতান্ত্রিক নির্বাচন হলো এবং বাংলাদেশে যে জামায়াতে ইসলামী, এরকম জামায়াতে ইসলামের যে আদি সংগঠন, এটির নাম হলো মুসলিম ব্রাদারহুড। সেই মুসলিম ব্রাদারহুডের যিনি প্রধান ব্যক্তি মুরসি, তিনি সেই দেশের গণতান্ত্রিক প্রেসিডেন্ট হলেন এই প্রথম। কিন্তু তিনি বেশি দিন টিকতে পারলেন না। তার অনেকগুলো ভুল হয়েছে এবং সেই ভুলগুলো কি কি, এগুলো আমি মিশরের যারা মুসলিম ব্রাদারহুডের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর, তার অফিস ভিজিট করেছি এবং তিনি রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো সেখানে কথাবার্তা বলেছি, রাজনীতিবিদদের সাথে কথাবার্তা বলেছি এবং যে জিনিসগুলো আমি সেখানে বুঝেছি সেটাই আপনাদেরকে বলব। সেটা হলো মুর্শি যখন ক্ষমতায় এলেন, সঙ্গে সঙ্গে এইরকম বাংলাদেশের জামাতের মতো বা সেই এনসিপির মতো যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন, এরকম একটা প্রেশার গ্রুপ সেখানে নানা রকম মব তৈরি করা শুরু করলো। এই মব তৈরি করে এই বাংলাদেশের মতো তারা সেনাবাহিনীর বিরুদ্ধে মব করা শুরু করলো, পুলিশের বিরুদ্ধে মব করা শুরু করলো এবং খুব দ্রুত সেখানে একটি ইসলামী বিপ্লব ঘটিয়ে তাদের দীর্ঘদিনের যে হতাশা, ক্রোধ, ক্ষোভ এবং তাদের জানেন যে বিখ্যাত একজন নেতা ছিলেন সৈয়দ কুতুব, যিনি মূলত সেই গামাল আবদেল নাসেরকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিলেন 50-এর দশকে। কিন্তু বাংলাদেশে যেভাবে কর্নেল তাহেরের অবস্থা হয়েছিল, অর্থাৎ তিনি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তাকে মারতে হয়েছে। জিয়াউর রহমান সাহেব তাকে ফাঁসিতে চড়িয়েছেন এবং এটা জিয়াউর রহমান সাহেবের কোনো বিকল্প ছিল না, অনিবার্য ছিল তার জন্য। তো গামাল আবদেল নাসেরও একই অবস্থা। তিনি ক্ষমতা এলেন বটে, কিন্তু সারা মিশরে মুসলিম ব্রাদারহুড এবং সৈয়দ কুতুব এমনভাবে প্রভাব বিস্তার শুরু করলেন যে তাকে গ্রেপ্তার করে তাকে ফাঁসিতে লটকানো ছাড়া ওনার আসলে ক্ষমতায় টেকা কোনো সম্ভব ছিল না এবং সেই কাজটি তিনি করলেন। এজন্য এরপর থেকে মুসলিম ব্রাদারহুডের উপর রাষ্ট্রীয় শক্তি গামাল আবদেল নাসেরের জমানা থেকে একেবারে আজকের দিন পর্যন্ত টিল টুডে বাংলাদেশে যেভাবে জামাতের উপরে আওয়ামী লীগ নির্যাতন চালাচ্ছে, কন্টিনিউয়াসলি এইভাবে মুসলিম ব্রাদারহুডের উপর সেই মিশরের সরকারগুলো নির্যাতন চালিয়ে আসছে এবং সিসি সরকারও সেই নির্যাতন চালাচ্ছে। তো এই দীর্ঘদিনের বঞ্চনা গঞ্চনা এর থেকে বের হয়ে যখন মুরসি প্রথম প্রেসিডেন্ট হলো, তারা যে কাজটি 10 বছর বসে করবে সেই কাজটি তারা 10 দিনের মধ্যে করার চেষ্টা করতে থাকলো। ফলে কি হলো, আবার আর একটা প্রতি বিপ্লব ঘটে গেল এবং সেই বিপ্লবে
মুরসির পতন হলো, গ্রেপ্তার হলেন, মৃত্যুদণ্ড হলো, জেলখানায় মারা গেলেন এবং আমেরিকার আশীর্বাদ নিয়ে সিসি ক্ষমতায় আসলেন এবং এখন পর্যন্ত সিসি ক্ষমতায় আছেন। বাংলাদেশেও ঠিক একই অবস্থা, আরব বসন্তের মতো ওইরকম একটি যাকে বলা হয় বাংলা বসন্ত হয়েছিল 2024 সনের জুলাই আগস্ট মাসে। সেই জুলাই আগস্ট মাসের হওয়ার পর যখন জামাত এনসিপি তারা প্রত্যক্ষভাবে ক্ষমতায় আসলো, সামনে ইউনূস, একদিকে এনসিপি আর একদিকে জামাত, অন্যদিকে সেনাবাহিনী। এই সময়টিতে ঠিক ওই মিশরের মতো করেই নানা রকম মব তৈরি করা হলো, অনেকগুলো সংস্কার করার চেষ্টা করলো, অনেকগুলো মানে অবাস্তব প্রকল্প তারা করার চেষ্টা করলো, যেগুলো হয়তো 10 বছর বসে করা যাবে সেগুলো তারা মানে 10 দিনে করার চেষ্টা করলো। ফলে কি হলো, ইউনূস সরকার একেবারে প্রথম 60 দিনের মাথায় বা 1 মাসের মাথায় মানুষের কাছ থেকে তারা রীতিমতো দূরে সরে গেল। এবং এটা ক্রমান্বয়ে আমেরিকার যদি সাপোর্ট না থাকতো উইদিন 3 মাসের মাথায় ইউনূস সরকারের কিন্তু পতন ঘটতো এবং যেদিন আলী রিয়াজ বাংলাদেশে আসছে সেই দিনই আসলে তার পতন সূচনা হয়ে গেছে। তো একইভাবে আবার ধরুন তার পতনের পরে যেভাবেই হোক না কেন জনাব তারেক রহমান সাহেবের ক্ষমতার পালাবদল ঘটেছে এবং তিনি ক্ষমতার পাদপীঠে আছেন এই মুহূর্তে। কিন্তু বিএনপি যারা লোকজন রয়েছেন তারা 17 বছরের তাদের যে জুলুম অত্যাচার, তাদের যে কষ্ট এবং বেদনা, তারা বিভিন্ন সময় যে লাঞ্ছনার শিকার হয়েছেন, গঞ্জনার শিকার হয়েছেন, সেইগুলো এই 2 মাসের মধ্যে তারা সুদে আসলে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এবং গত 2 বছর ইউনূস জমানাতেও তো কিন্তু তারা অর্থনৈতিকভাবে মবের মাধ্যমে, তারপরে শেষে আওয়ামী লীগের বিভিন্ন সহায় সম্পত্তি, শিল্প কলকারখানা, ব্যবসা বাণিজ্য দখলের ক্ষেত্রে তারা কিন্তু তাদের 90% কাজ ওই সময় তারা করে ফেলেছে। কিন্তু এই দায়-দায়িত্বগুলো যতটা না বিএনপির ঘাড়ে আসছে তার চেয়ে বেশি আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে। কেবলমাত্র বিএনপিকে চাঁদাবাজ হিসেবে অভিহিত করা হয়েছে, কিন্তু তার যে দলের বিরুদ্ধে মানুষের বা মানুষের যে আবেগ, নেতিবাচক আবেগ, এটি কাজ করে আর গণরোষ তৈরি হয়নি। কিন্তু গত 2 মাসে সরকার যে কাজগুলো করার চেষ্টা করছে, একটার পর একটা যে কাজগুলো করার চেষ্টা করছে, সেই কাজের ফলে মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়ছে, মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে এবং মানুষ এই সরকারের প্রতি আশা রাখতে পারছে না। এখন এটা আপনি শুরু করেন আমলাতন্ত্র দিয়ে, একেবারে প্রথম মিলিটারি ব্যুরোক্রেসি, সিভিল ব্যুরোক্রেসি এবং আইন আদালত, কোর্ট কাছারিতে গত 2 মাসে যে অনিয়ম হয়েছে, যে দলবাজি হয়েছে, যত লোককে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, যত লোককে নতুন করে চাকরি দেওয়া হয়েছে, যত বদলি হয়েছে, বদলির জায়গায় আবার প্রতিবদলি হয়েছে এবং এই সংক্রান্ত বিষয়ে যত টাকা লেনদেন হয়েছে, বিশ্বাস করেন আওয়ামী লীগের জামানাতে সে পুরো 17 বছরে যে কাজটি আওয়ামী লীগ করতে পারেনি গত 2 মাসে সেই কাজটি তারা করে ফেলেছে। এর ফলে কি হলো, বাইরে থেকে অনেক কিছু শুনশান মনে হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু ক্ষয়ে গেছে। ক্যান্সার যেভাবে আপনার দেহের সমস্ত কোষগুলো খেয়ে ফেলে, আপনার রক্তে যদি ক্যান্সার হয় তাহলে যেভাবে আপনার ব্লাড সেলগুলো সেই লোহিত কণিকাগুলো শেষ করে দেয়, ঠিক এইভাবে একটা রাষ্ট্রের যে হৃদস্পন্দন, রাষ্ট্রের যে শাখা প্রশাখা, রাষ্ট্রের যে রক্তনালী, যেগুলো আমলাতন্ত্রের মাধ্যমে প্রবাহিত হয়ে থাকে, এই প্রত্যেকটি জায়গাতে রীতিমতো ক্যান্সার হয়ে পড়েছে। এই গেল এক। সামাজিক জীবনে চাঁদাবাজি, দখল এগুলো একটুও কমেনি, বরং এই যে হকার স্থাপন করা, আগে হকার উচ্ছেদ করা, তারপর হকার স্থাপন করা, এই যে খাল কাটা, এরপর ফ্যামিলি কার্ড দেওয়া ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল স্তরের মানুষের মধ্যে অশান্তি বিরাজ করছে। সবচেয়ে বেশি বিপদ হলো জনাব তারেক রহমান সাহেবকে উত্তেজিত করা হচ্ছে। তাকে বারবার একটা বিশেষ গোষ্ঠী তার অতীতকে সামনে নিয়ে আসছে এবং তাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করছে। কবে কে তাকে ফ্যানের সাথে টানিয়েছে, কবে তাকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়েছে, কে তার পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, এই জিনিসগুলো যারা সামনে আনছে তারা মূলত সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে এবং এটা কোনো অবস্থাতেই সরকার সামাল দিতে পারবে না। যখন তারেক রহমান সাহেব লন্ডনে ছিলেন, নিঃসন্দেহে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এবং কমিট করেছিলেন যে তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে যা হয়েছে তিনি
ক্ষমা করে দিয়েছেন। তিনি ক্ষমা করে দিয়েছেন এবং এই জিনিসগুলো নিয়ে আর নাড়াচাড়া হবে না। কিন্তু এই জিনিসগুলো শুধু নাড়াচাড়া হচ্ছে না, যতটা না নাড়াচাড়া হচ্ছে তার চেয়ে আতঙ্ক বেশি ছড়ানো হচ্ছে। একজনকে ধরা হচ্ছে, ১০ জনকে ভয় দেখানো হচ্ছে, এবং যেখানে ভয় দেখানো হচ্ছে সেখানে বিভিন্ন মানুষ নানা রকম আর্থিক লেনদেন যে করছে না তাও কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু বুঝতে হবে যে বাংলাদেশের দুটো সেন্সিটিভ জায়গা, একটা হলো বিচার বিভাগ আর একটা হলো সেনাবাহিনী। এই দুটো জায়গাতে আপনি যে কোনো রকম লীলা খেলা করেন, যে কোনো রকম আপনি বিচ্যুতি করেন, যে কোনো রকম ভুল করেন, ভ্রান্তি করেন, এটা কোনো অবস্থাতেই রাষ্ট্র হজম করতে পারে না, কোনো সরকারও হজম করতে পারে না, ব্যক্তিও করতে পারে না। এটা অনাদিকাল থেকে। আপনি চিন্তা করেন যখন সেই জেনেসারি বাহিনী ছিল সম্রাট সুলেমানের, সুলতান সুলেমানের, মোর দ্যান মানে 300 ইয়ার্স দে রুল দ্য হোল ওয়ার্ল্ড। এই যে বাহিনীর মাধ্যমে, সেই বাহিনী বেশ কয়েকবার যুদ্ধ করেছে, বিদ্রোহ করেছে, বহু সুলতানকে, অটোমান সুলতানকে তারা হত্যা করেছে, বহুবার প্রাসাদ আক্রমণ করে সেই এক সুলতানকে মেরেছে, আর এক সুলতানকে ক্ষমতাচ্যুত করেছে। এই কাজগুলো তারা করেছে, কিন্তু তারপরেও সেই জেনেসারি বাহিনীর সঙ্গে সমঝোতা করেই কিন্তু সম্রাটদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়েছে। ৮০০ বছর সামুরাই শাসন ছিল জাপানে, জাস্ট সেনা শাসন। এবং সারা দেশ অর্থাৎ পুরো জাপানকে তারা ২০ থেকে ২৫টি ডিস্ট্রিক্টে ভাগ করে বিভিন্ন সেনা কমান্ডাররা তারা এই জাপানকে ক্ষুদ্র ক্ষুদ্র সামুরাই রাষ্ট্রে পরিণত করেছিল। সবাই রাজাকে মানত, কিন্তু নিজেরা নিজেরা যুদ্ধ করত, এবং ৮০০ বছর ধরে রাজাকে এই সামুরাই কমান্ডারদের যে বাড়াবাড়ি, এটাতে কিন্তু তাকে মেনে নিতে হয়েছিল। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর একটা ভুলের কারণে, সেই একটা ভুলের কারণে, এবং সে প্রতিশোধ নিতে চেয়েছিল ১৯৭১ সালে ইয়াহিয়া খান, আইয়ুব খানের বিরুদ্ধে, সে টিক্কা খানের বিরুদ্ধে সে প্রতিশোধ নিতে চেয়েছিল। এবং প্রতিশোধ নিতে গিয়ে সে যে ভুলটি করেছে, জিয়াউল হককে যে ক্ষমতা এনেছে, তার প্রেক্ষিতে তাকে নির্বংশ হতে হয়েছে। এবং এখন পর্যন্ত পাকিস্তান, সে জুলফিকার আলী ভুট্টোর পরে এখন পর্যন্ত পাকিস্তান সেই সেনাবাহিনীর কর্তৃত্বেই চলছে। সো যত সহজে মনে করা হয় সব কিছু, পরিস্থিতি কিন্তু তত সহজ নয়। সব কথা বলা যাচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে ভুলে থাকতে হয়, কিছু কিছু জিনিস আছে ক্ষমা করে দিতে হয়, কিছু কিছু জিনিস আছে প্রতিশোধ নিতে হয় না। কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আসছেন, দে হ্যাভ ফরগটেন এভরিথিং, অল অফ দ্য রুলস, অ্যান্ড দে হ্যাভ অলরেডি ব্রেক ম্যানি ম্যানি রুলস অ্যান্ড রেগুলেশন ইন দ্য হিস্ট্রি। আল্লাহ জানেন কি আছে। আমার যতটুকু দায়িত্ব সেটাই বললাম। আশা করি সরকারের কর্তা ব্যক্তিরা অনুধাবন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।